জনাব নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে তার সরকারের কার্যক্রম শুরু করেছেন। এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে, কতদিন এই সরকার তার আয়ু পাবে, জনাব মোদী কতদিন প্রাইম মিনিস্টার থাকবে নিদেন পক্ষে, এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে। প্রশ্ন ওঠাটা একদিকে খুব অযৌক্তিক, আবার একদিকে যৌক্তিকও। মানে অযৌক্তিক কেন বলছি, গত দুটো নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন যে জোট, তাদের খুব বড় ধরনের সাফল্য, মানে 14 সালে যা তার আরও অনেক বেশি ছাড়িয়ে যাওয়া 2019 সালের নির্বাচনে, ফলে এবার যে রেজাল্ট হয়েছে সেটা দেখে মনে হচ্ছে একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এটা 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 কি করবে, এটা কি পারবে। মানে এর আগে তারা যেভাবে এত ভালো পারফর্ম করেছে সেই প্রশ্ন। অথচ আমরা যদি খুব নিউট্রালি দেখি, যে কোয়ালিশন সরকারটা গঠিত হলো, সমস্যা আছে তাতে, কিন্তু এই কোয়ালিশন সরকারটা র্যাদার ভারতে 5 বছর মেয়াদ পূর্ণকারী অনেক কোয়ালিশন সরকারের চেয়ে অনেক ভালো। যেমন এবারকার নির্বাচনে বিজেপি 240 সিট পেয়েছে। আমরা আবারও বলছি, সেটা হলো তার আগের পারফরমেন্সের সাথে তুলনা করে। 14 সালে 282টা মেজরিটি চাইতে 10টা বেশি। 19 সালে এসে সেটা 303-এ নিয়ে গিয়েছিল বিজেপি। এবার 370-এর খোয়াব দেখেছিল, সেটা হয় নাই। স্টিল 240 সংখ্যাটা কেমন? বিজেপি এই দফা ক্ষমতায় আসার আগে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার ছিল, 2009 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার, তাতে কংগ্রেসের সিট ছিল 206। এমনকি তার অ্যালায়েন্স মিলেও সরকার গঠন করার মতো সংখ্যা তাদের ছিল না, সিট ছিল না। 262, আমি যদি ভুল না করি, কিন্তু 272 প্রয়োজন। বাইরের অন্যদেরকে নিয়ে সেই সরকার 5 বছর টিকেছে। তার আগের সরকারটাও কংগ্রেসের ছিল, 2004 সালে যে নির্বাচনটা হয়েছে, তাতে কংগ্রেসের সিট ছিল 145। তাদের জোট মিলে 200 কিছু বেশি হয়েছে, তারপরও তারা অন্যদেরকে নিয়ে একটা জোট তৈরি করেছে, এবং সেই সরকারটাও 5 বছর তার আয়ু পেয়েছিল। তার আগে বাজপেয়ীর সরকার, বিজেপি এই মোদির আগের অটল বিহারী বাজপেয়ীর সরকার, বাজপেয়ী তারও আগে একবার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন, কিন্তু 5 বছর আয়ু পেয়েছিল। 1999 সালের যে সরকার, সেটা ওটাও বিজেপি সিট পেয়েছিল 182। তার মানে আমরা খেয়াল করি, মানে 272, 182, 90টা শট। ওই সরকারটা একটা পর্যায়ে 23টা দলের কোয়ালিশন ছিল, কিন্তু সেই সরকার 5 বছর মেয়াদ পূর্তি হয়েছিল। তার মানে ভারতে কোয়ালিশন সরকার 5 বছর মেয়াদ পূর্তি আকছার হয়, এবং মূল দল যথেষ্ট কম সিট পেয়েও এই ঘটনা ঘটেছে। এটা হলো সবচেয়ে বড় কথা। 2004 সালের যে কংগ্রেসে প্রয়োজনীয় সিট যা দরকার, তার অর্ধেকের মতো সিট পেয়ে সে একটা সরকারকে লিড করেছে, এবং সেই সরকারটা 5 বছর ক্ষমতায় ছিল। সেই বিবেচনায় 240 সিট নিয়ে বিজেপি তো খুব আরামসে একটা সরকার পরিচালনা করার কথা। আমরা এর মধ্যে অবশ্য জেনে গেছি যে বিজেপি যে দুজন মানুষের উপর ডিপেন্ড করছে, দুজন মিলে প্রায় 30টার মতো সিট আছে। সেই 30টা সিট যদি এদিক সেদিক হয়ে যায়, সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা যদি কোনোভাবে বিজেপির ওপরে, এই সরকারের ওপরে সমর্থন প্রত্যাহার করে, তাহলে ঝামেলা বেঁধে যেতে পারে। ট্রু, এটা পারে। এবং এই দুজনের বেশ পল্টি দেওয়ার, মানে তাদের পক্ষ চেঞ্জ করার কুখ্যাতি, আমরা এইভাবে বলতে পারি, আছে। সুতরাং এটা হতে পারে, কিন্তু আমরা এগুলোকে যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি, তাত্ত্বিকভাবে যদি ধরে নেই নাইডু এবং নীতিশ কুমার মোদিকে সমর্থন করে যাবেন, তাহলেও কি মোদি, মানে এই সরকারটা কি টিকবে, প্লাস মোদি কি ক্ষমতায় থাকবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, জনাব মোদি, মানে অবশ্য ভারতের মতো দেশে এটা এক্সপেক্ট করা ভুল, এই ডিজাস্টারাস ফলাফল অন্য নির্বাচনের সাথে বলছি না, তারা যা করছিল, তারা যে হাইপ তুলেছিল, তারা নিজেদেরকে জন্য নিজেরা যে বেঞ্চমার্ক ঠিক করেছিল, তার চেয়ে অনেক বেশি খারাপ করার পর যারা মোদির উচিত ছিল প্রধানমন্ত্রী এবার না হওয়া। এটাই সুন্দর হতো, কিন্তু উনি হলেন, ওনাকে হতে হলো। ওনার যেই তীব্র অথরিটারিয়ান অ্যাটিটিউড আছে, সেখান থেকে এই ডেমোক্রেটিক এই চিন্তা থেকে সরে আসা তার জন্য খুব কঠিন। কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হলেন, সমস্যা একটা মোদির নিজের দিক থেকে, আরেকটা তার দল এবং তার মাদার সংগঠন যেটা আরএসএস, তার দিক থেকে আসতে পারে বলে ধারণা করি। প্রথম, মোদির ইন্টারনাল কনফ্লিক্টটা কি? একটা মানুষ আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে কাজ করবেন, একটা কোয়ালিশন চালানো মানে হচ্ছে এই জোটের মধ্যে আরও গণতন্ত্র।
এর মধ্যে দেখা যাবে নাইডু, নীতিশ কুমার তাদের রাজ্যের জন্য এটা চাইবেন, সেটা চাইবেন, মন্ত্রিত্ব নিয়ে বার্গেইন করবেন, এবং তারা জানেন যে তার মধ্যে এক ধরনের ভালনারেবিলিটি আছে, সুতরাং তাকে চাপ দিয়ে নানান কিছু অর্জন করার চেষ্টা করবেন। গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হয়, এর মধ্যে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু এই যে মোদি এভাবে এটা অ্যাকসেপ্ট করা তার জন্য খুব কঠিন। উনি পুরোটা সময় যখন উনি ক্ষমতায় ছিলেন, উনি যখন চিফ মিনিস্টার ছিলেন গুজরাটে 12 বছর, অত্যন্ত মানে সিরিয়াসলি মেজরিটি নিয়ে তো চালিয়েছেনই, অত্যন্ত অথরিটারিয়ানভাবে চালিয়েছেন। এরপর তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন। এর আগে ভারতের ক্ষমতায়, কেন্দ্রীয় ক্ষমতায় তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন এবং অত্যন্ত একচ্ছত্রভাবে দেশ চালিয়েছেন। বলা হয় তার সময়ে যখন তিনি গুজরাটে ছিলেন তখন চিফ মিনিস্টার্স অফিস, এবং পরে যখন প্রাইম মিনিস্টার হয়েছেন প্রাইম মিনিস্টার্স অফিস ইতিহাসে কখনো এত বেশি পাওয়ারফুল ছিল না। উনি র্যাদার ওই অফিস থেকে চালিয়েছেন, মন্ত্রীরা সেই অর্থে খুব পাওয়ারফুল নন। কিন্তু এবার মোদি যখন ক্ষমতায় আসলেন, তার এই অথরিটারিয়ান অ্যাটিটিউডটা এইভাবে থাকবে না, থাকার কোনো কারণ নেই, এটাই সমস্যা তৈরি করতে যাবে। কিন্তু উনি ভেতরে ভেতরে আউট অ্যান্ড আউট একজন কর্তৃত্ববাদী স্বৈরাচারী মানুষ। সেই মানুষটা আবার এখন গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হচ্ছে, অনেকের কথা শুনতে হচ্ছে, শুনে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, অনেক কিছু করতে চাইছেন, করতে পারছেন না। এই জায়গায় ফিট ইন করা ইজ রিয়েলি ভেরি টাফ। এর আগের দুটো যে কংগ্রেস সরকার ছিল সেখানে মনমোহন সিং ছিলেন, পশ্চিমা শিক্ষিত একজন উদার গণতান্ত্রিক মানুষ, তার জন্য চলা কঠিন হয় নাই। একই কথা প্রযোজ্য যারা বাজপেয়ীর ক্ষেত্রে, বিজেপি করলেও এই মানুষটাকে বলা হয় আর রাইট পারসন ইন এ রং পার্টি, হোয়াট এভার। উনি সেই পার্টিটার মধ্যে ছিলেন এবং বিজেপির যে সনাতনী রাজনীতি তার বাইরে ছিলেন, একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন, ফলে উনি সেই সরকারটা চালাতে পেরেছেন। কিন্তু যারা মোদির পক্ষে এটা কঠিন হবে, বিশেষ করে যখন মোদি এবারকার নির্বাচনে তার ব্যক্তিগত ডিজাস্টারও হয়েছে, তার উপরে চাপ কিন্তু বাড়তে থাকবে। ব্যক্তিগত ডিজাস্টার কোন জায়গায়? আমরা একটা আলাপ অনেকে করছি, সেটা হলো মোদি তার নিজের যে কনস্টিটিউয়েন্সি বারাণসীতে এবার জিতেছেন, কিন্তু যে তার মার্জিন অনেক কমেছে। গত বছর এটা প্রায় 5 লাখ ছিল, এটা এবছর 1.5 লাখে এসে নেমেছে। কিন্তু আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি, সেটা হলো ধরুন 1.5 লাখে মার্জিন কমেছে, তো ব্যাপারটা এরকম হতে পারে জনাব মোদিরও ভোট বেড়েছে, বিপক্ষে যিনি আছেন তারও ভোট অনেক বেড়েছে, তাই গ্যাপটা কমে গেছে। অথবা জনাব মোদির ভোট ফিক্সড আছে, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি, তার গ্যাপ কমে গেছে, হতে পারত। কিন্তু না, জনাব মোদি গতবারের চাইতে এবার 3 লক্ষ ভোট কম পেয়েছেন। আই রিপিট, উনি 3 লক্ষ মানুষের ভোট কম পেয়েছেন গত নির্বাচনে চাইতে। তার মানে তার যে পপুলারিটি আছে নিজের সিটে, আমরা জানি যে বারাণসী একটা হিন্দু ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, একটা হিন্দুত্ববাদী দলের এই রকম প্রবল পরাক্রমশালী প্রধানমন্ত্রী 3 লক্ষ ভোট কম পেয়েছেন। সুতরাং এই যে ব্যক্তিগত একটা ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাও তার উপরে চাপ আরও বাড়াতে থাকবে। এবং কে না জানে, যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনার উপরে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হবে, হতে বাধ্য। দলের মধ্যে নানান রকম স্রোত থাকে। এর মধ্যে আমরা দেখেছি মোদির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তিনি গুজরাট রাজ্য কেন্দ্রিক, ওনার সাথে যারা রাজনৈতিকভাবে আছেন, ওনার আমলা বিভিন্ন জায়গায় গুজরাটের মানুষজনকে এনে, ওনার ব্যবসায়ী আদানির কথা জানি, এদেরকে এনে উনি একটা গুজরাট নেক্সাস তৈরি করেছেন এবং সেটার ভিত্তিতেই ভারতকে শাসন করেছেন দীর্ঘদিন। ফলে পাল্টা যারা আছে, যারা নিজেদেরকে ডেপ্রাইভড মনে করে, তারা তাদের জায়গা থেকে কথা বলা শুরু করেছে এবং সংঘাত, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সংঘাত আছে মোদির ওপরই। মোদি তো খুব বেশি দিন আর থেকে যাবেন তা না, উত্তরসূরি কে হবে সেটা নিয়ে সংঘাত আছে। বিভিন্ন দিকে নানা রকম চোরা স্রোত আছে আসলে। যেমন ধরুন, জনাব মোদি সম্ভবত চাইবেন ওনার অবর্তমানে অমিত শাহ হোক। অমিত শাহ মানে হচ্ছে মোদি ডিফ্যাক্টো পাওয়ারে থাকা, কারণ অমিত শাহ ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী, তার ডান হাত আমরা কথ্য ভাষায় যেটা বলি, এবং বিশ্বস্তভাবে চালিয়েছেন। কিন্তু না, এখানে অনেকের অ্যাম্বিশন আছে, যোগী আদিত্যনাথের অ্যাম্বিশন আছে, এবং বলা হয় উত্তরপ্রদেশে এবার ডিজাস্টার হওয়ার পেছনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই সংঘাত। অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেট দেয়া নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, এই আলাপগুলো আছে। কিন্তু তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসও আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আমরা অনেকে খেয়াল করেছি নির্বাচনের পর আরএসএসের যিনি চিফ আছেন মোহন ভাগবত একটা লম্বা স্পিচ দিয়েছেন তার ভলান্টিয়ারদের সামনে। মানে একটা দল, একটা সংগঠন তৈরি হয়েছে ফ্যাসিজম দিয়ে ইন্সপায়ার্ড হয়ে, যেটা তারা কোনো দিন অস্বীকার করে নাই,
সেই দলের নেতার মুখে কেউ ভাষণটা শুনে দেখতে পারেন, ইটস ইন্টারেস্টিং। ওনার মুখে মহা গণতান্ত্রিক মানুষের মতো কথাবার্তা শোনা যায়। যেমন ধরুন, এই যে আমরা প্রতিপক্ষকে, ওরা প্রতিদ্বন্দ্বীকে, মানে অপোনেন্ট না, ওরা অপোজিশন, যারা অপোজিশন তাদেরকে আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলছি, এটা হতে পারে না। একটা গণতান্ত্রিক ব্যবস্থা দুটো পক্ষকে নিয়েই চলতে হয়, এসব কথাবার্তা বলছেন। এবং পরস্পরের প্রতি নির্বাচনের পর প্রত্যেকের প্রতি সেই সম্মান, সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে সম্মান দেখাতে হবে, তাদের কথা শুনতে হবে, এসব কথাবার্তা বলছেন। কিন্তু এর মধ্যে যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লেগেছে, যেটা নিয়ে ভারতেও প্রচুর আলাপ হচ্ছে, উনি প্রকাশ্যে প্রায় সরাসরি, শতভাগ নাম তোলেননি, কিন্তু প্রায় সরাসরি বর্তমান বিজেপির নেতৃত্ব, বিশেষ করে জনাব মোদিকে আক্রমণ করেছেন। তারা যেভাবে রাজনীতি করছে, যে ফরম্যাটে তারা চলতে চাইছে, সেটাকে তীব্র সমালোচনা করেছেন। কিভাবে? যেটা সবচেয়ে কঠোর সমালোচনা, সেটা হচ্ছে একজন সেবক, উনি বলছেন সহনশীল হবেন, তিনি অ্যারোগ্যান্ট হবেন না। অ্যারোগ্যান্ট মানুষ সেবক হতে পারেন না। কেন মোহন ভাগবত এরকম কথা বলছে, আমরা সেই আলোচনায় আসব। এটা বলেছেন। মণিপুর নিয়ে খুব স্পষ্টভাবে মণিপুরের ব্যর্থতাকে তুলে এনেছেন, যে দীর্ঘদিন থেকে এখানে অশান্তি আছে, 1 বছরের বেশি সময় হয়ে গেল, সমাধান হয়নি, অথচ এর আগের 10 বছর এটা খুব চমৎকার ছিল। ক্লিয়ার ইন্ডিকেশন। আমরা জানি এই বিভৎস ক্ল্যাশ, বিভৎস হানাহানি, খুনোখুনি, মারামারি হয়েছে মণিপুর নিয়ে। আমি আমার যে পলিটিক্স চ্যানেলে একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন, প্রায় জেনোসাইডের পর্যায়ে চলে যাচ্ছিল এটা। সেখানে জনাব মোদি একবারও যাননি। সো ওটাকে ইন্ডিকেট করছেন। দুই পক্ষকে সমালোচনা করেছেন নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে। তার মানে যারা ক্ষমতায় আছেন, বিজেপিকেও তার যে ধরনের রেটরিক তারা ব্যবহার করেছে নির্বাচনের সময়, এই আক্রমণাত্মক ভাষার সমালোচনা করা হয়েছে, যারা মোহন ভাগবত খুব স্ট্রংলি করেছেন। মোদ্দা কথাটা হচ্ছে, এক্সিস্টিং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে খুব কঠোর বার্তা উনি দিয়েছেন। এর কারণ হলো, আমরা খোঁজখবর যারা রাখি তারা জানি, নির্বাচনের আগে বা এবারকার নির্বাচনে আরএসএস সেই অর্থে ততটা অ্যাক্টিভ ছিল না। আপনি যখন, মানে মোদির ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন সফল হতে থাকেন, আপনি যখন আরও বেশি কর্তৃত্বপরায়ণ হতে থাকেন, আপনি আস্তে আস্তে আসলে এক ধরনের নার্সিসিস্ট হয়ে ওঠেন, আত্মপ্রেমিক হয়ে ওঠেন। আপনি হিব্রিস সিনড্রোমে ভুগতে থাকেন, যে আপনি গডের পর্যায়ে চলে গেছেন। অবশ্য মোদি নিজকে গডের অবতার দাবি করেছিলেন, আমাদের মনে থাকার কথা। কিন্তু সেটা যখন দাবি করেন, আপনি ভুলে যান আসলে আপনার শক্তির জায়গাটা কোনটা, সেটাতে সমস্যা তৈরি হয়। বিজেপি একটা আরএসএসের পেট থেকে তৈরি হওয়া রাজনৈতিক দল, অথচ আপনি আরএসএস ছাড়াও নির্বাচনে জিততে পারেন, এই ধরনের কথাবার্তা অমিত শাহ প্রকাশ্যে বলেছেন। এবং এই নির্বাচনে মোদির হয়তো ইচ্ছে ছিল আরএসএসেরও যতটুকু ইনফ্লুয়েন্স বিজেপির ওপরে আছে, রাখতে চায়, সেটাও শেষ করে দেয়া। কারণ এখন পর্যন্ত আপনি বিরোধীদের কথা শোনেন না, অন্যদের কথা শোনেন না, কিন্তু আরএসএসের কথা তো শুনতে হয়। জনাব মোদির এবারকার টার্গেট ছিল, আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারি, আরএসএসকে এবার নিউট্রালাইজ করে ফেলা। আরএসএসকে নিউট্রালাইজ করে ফেলতে পারলে আপনি দীর্ঘমেয়াদে এবার আপনার একা চলার পথে আর কোনো রকম কোনো বাধা থাকে না। কিন্তু আপনি যেহেতু ফেল করেছেন, আরএসএস তার কর্তৃত্বটা ছেড়ে দেবে না। আরএসএস চাইবে তার কর্তৃত্বটা ফিরিয়ে আনতে, সেই চেষ্টাই মোহন ভাগবতের বক্তব্যে আছে। এবং এই বক্তৃতার একটু পরেই, যদিও জানা যায় না খুব স্পষ্টভাবে কি নিয়ে আলাপ হয়েছে এবং কিছু পোশাকি সাধারণ কথাবার্তা হয়েছে, কিন্তু যোগী আদিত্যনাথের সাথে একটা বৈঠক করেছেন মোহন ভাগবত, একেবারে রুদ্ধদ্বার, একটা মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এটা আমরা খুব ক্লিয়ারলি বলতেই পারি। যদিও যোগী আদিত্যনাথের কিন্তু আরএসএসের ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীত্বের জন্য ভবিষ্যতের একটা কন্টেন্ডার জনাব আদিত্যনাথ, তার সাথে বৈঠক করে মোহন ভাগবত এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন। তাহলে মোদ্দা কথাটা হচ্ছে, দলের ভেতর এবং দল তৈরি হয়েছে যে সংগঠন থেকে, তার মধ্য থেকে যথেষ্ট বড় চাপের মুখোমুখি হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ইনফ্যাক্ট এটাই সম্ভবত তাকে পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে দেবে না। তাকে, মানে মোদিকে, আমি তাদের এনডিএ জোটের কথা বলছি না, জোট হয়তো ক্ষমতায় থাকতে পারে, ধরে নিলাম যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সেই সমর্থনটা রাখলেন, কিন্তু মোদিকে সম্ভবত সরে যেতে হবে। আমি ধারণা করি মোদি সরে যাবেন, এবং তার সরে যাওয়ার মতো একটা সুন্দর পথ কিন্তু আছে। সেটা হলো, উনি এই এলকে আদবানিদেরকে, যে খুব সিনিয়র নেতাদেরকে দল থেকে নিষ্ক্রিয় করে ফেলার জন্য একটা 75 বছরের তত্ত্ব তৈরি করেছিলেন, যে 75 বছর বয়সের পর কেউ যেন, ভারতের প্রধানমন্ত্রী তো বটেই, বিজেপির কোনো শীর্ষ পর্যায়েও না থাকেন। সো জনাব নরেন্দ্র মোদী বছর দেড়েকের মধ্যে 75 বছর পূর্তি হবে,
ওটা একটা তার চমৎকার এসকেপ রুট আছে, যেটার মধ্য দিয়ে তিনি বেরিয়ে যেতে পারেন। তাতে তার মহত্বও দেখানো হলো এবং উনি আসলে পেরে উঠবেন না। উনি 5 বছর এরকম একটা কোয়ালিশন সরকার চালানোর মতো ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্স ওনার নেই। লিস্ট ডেমোক্রেটিক অ্যাটিটিউড যেটা দরকার সেটা আসলে জনাব মোদির নাই। সুতরাং উনি পেরে উঠবেন না। প্লাস ওনার উপরে তীব্র চাপ দলের মধ্যেই আছে। আপনি যতদিন সফল হয়েছেন আপনি জোর গলা যা ইচ্ছা তা করতে পেরেছেন। আপনি যখন ব্যর্থ হয়েছেন দলেরই অন্যরা তাদের মানে ফুটপ্রিন্ট চাইবে বিভিন্ন জায়গায়। এই চাপে পড়বেন, আরএসএসের চাপে পড়বেন। সম্ভবত জনাব নরেন্দ্র মোদীকে সরে যেতেই হবে এই ব্যর্থতার পর, এবং সেটা বছর দেড়েকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আর পরিস্থিতি তো আছেই এরকম যে শরিক যারা আছে, যাদের নাম বললাম, তারা বা অন্য কেউ, তারাও যে কোনো সময় সরে যেতে পারে। পুরো সরকারটারও পতন হয়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। সুতরাং ভারতের সামনের সরকারটা 5 বছর টিকে থাকবে এই সম্ভাবনাও অনেক আছে, সেটা না, সেটা ভেঙে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে। এবং কম সময়ের মধ্যে যদি আবার একটা নির্বাচন হয়, ধারণা আমরা করতে পারি খুব স্পষ্টভাবে, সেটা হচ্ছে বিজেপি পরবর্তী নির্বাচনে আরও ডিজাস্টারাস রেজাল্ট করতেই হবে। এবং বিজেপির একটা চরম সংকটে সে পড়ে গেছে। আমি এটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও করব। সেটা হচ্ছে ওর রাজনীতিটা এখন আসলে কী হবে। সে তার চরমতম আইডেন্টিটি পলিটিক্স, তার হিন্দুত্ববাদী পলিটিক্স এবার সবচেয়ে বেশি আনার পরও ফেল করেছে। তাহলে তার কী করা উচিত, সেই প্রশ্ন নিয়ে দ্রুতই আরেকটা ভিডিও করব।